পেয়েছো লিয়ানা তুমি? এটা কিসের সার্টিফিকেট? এটা স্পেলিং সার্টিফিকেট। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। তোমার লাইফের ফার্স্ট সার্টিফিকেট পেয়েছো তুমি আজকে। কেমন লাগছে তোমার? অনেক ভালো। অনেক ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা অগোছালো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের এই অগোছালো ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। অগোছালো ব্লগ এর জন্য আমি ইদানিং একটু বিজি, তাই যখন যেটা রেকর্ড করতে পেরেছি সেটাই আর কি সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন আমার দেয়ালটার কি অবস্থা। আমি কিন্তু জাস্ট কয়েক মাস আগে এই দেয়ালটা কালার করেছিলাম, কারণ হচ্ছে যে এসির পানি এসি যখন ক্লিন করতে আসে তখন যে পানি টানি পড়ে, তো ওই পানি দিয়ে পুরো দেয়ালটা মনে করে নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি কালার করেছিলাম, কিন্তু কালার করেও লাভ হয়নি। আর এখন যে টানা বৃষ্টি, এই বৃষ্টির কারণে এই দেয়ালের এই অবস্থা হয়ে গিয়েছে। তো ভাবছি এটাকে আমি নিজেই কালার করে নিব। আমার বেডরুমের দেয়ালটা যে অবস্থা দেখেছেন, ঠিক ড্রয়িং রুমের দেয়ালগুলো সেম অবস্থা হয়েছিল। তো এত বড় ওয়াল আমি তো আর কালার করতে পারবো না, তাই বাড়িওয়ালি আন্টিকে বলে কালার করিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার বাসা বাড়ির অবস্থা। আমার আজকে খবর হয়ে যাবে এগুলো ক্লিন করতে করতে। দেখেন কি অবস্থা। তার মধ্যে হচ্ছে আরএম বাসায় নেই যে আমাকে হেল্প করবে। তো এগুলো সব হচ্ছে আমাকে একাই ক্লিন করতে হবে কালার করার শেষে। আসলে প্রথমবার ওয়ালটা থেকে যে কালারগুলো তুলেছে, তো সেগুলো আমি ক্লিন করার পর ভেবেছিলাম যে আর এরকম হয়তো হবে না, এরপর জাস্ট ওয়ালটা কালার করলে হয়ে যাবে। কিন্তু পুডিং করে একবার কালার করে এসে কি করেছে, আবার সেগুলোকে ঘষেছে। তো এরকম ঘষবে যে এটা কিন্তু আমার জানা ছিল না। আর দেখেন আমি বুঝতেও পারিনি যে এরকম ডাস্ট উঠবে। আমার সোফার কি অবস্থা, আগে যদি জানতাম তাহলে হয়তো আমি সোফাতেও একটা কোনো কিছু দিয়ে দিতাম, কিন্তু আমার একদমই মাথাতে আসেনি এই ধরনের কোনো কিছু হতে পারে। আর সব কিছু মিলিয়ে আমার যা যা আছে ঘরের ফার্নিচার সবগুলো 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, তারপর ভাবলাম যে দ্রুত আমি ভ্যাকিউম করে দিই সোফাটা, কিন্তু ভ্যাকিউম ক্লিনারটা বের করে দেখলাম যে চার্জ নেই। তা আমি কিন্তু চার্জ সহই রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি যে চার্জটা শেষ হয়ে গিয়েছে। তো ভাগ্যিস আমার এই রোলারটা ছিল, এই রোলারটা থাকায় আমার এত বেশি হেল্প হয়েছে যে ভ্যাকিউমের কাজটা আমি হচ্ছে আমার এই 100 টাকার রোলার দিয়েই করে ফেলছি। আর আজকে এই সোফাটা ক্লিন করতে গিয়ে আমার রোলারটা হচ্ছে সম্পূর্ণই শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার পরের ক্লিপ। আমি এই যে দেখেন ডাইনোসর নিয়ে দৌড়াদৌড়ি করছি আমি আর আরএম। এত বড় একটা আলমিরা আমি আর আরএম মিলে টানাটানি করে এক বেডরুম থেকে আরেক বেডরুমে নিয়ে যাচ্ছি। আর আরএম হচ্ছে এগুলো কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছে, তাই তার পছন্দের নাস্তা বাখরখানি দিয়ে দই, এটা সে সব সময় পছন্দ করে খায়, এটা খাচ্ছে। এই হচ্ছে আমার বর্তমান সেকেন্ড বেডরুমের অবস্থা, বেডের অবস্থা। এগুলো যে আমি কখন কিভাবে গুছাবো আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না। আর এই যে এটা হচ্ছে আমার কাবিনের শাড়ি। আর ব্লাউজটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে ইস, আগে কত স্লিম ছিলাম, সাইজটা দেখেন। আর এখন এটা মনে হয় মাছ হাত পর্যন্ত যাবে না, এত মোটু হয়ে গিয়েছি। আমি কিন্তু এখনও আলমিরার অর্ধেক খালি করিনি, এই পাশটা হচ্ছে একদম খালিই করিনি, এখনো পর্যন্ত জিনিসপত্র রাখা আছে। এত কাজের মধ্যেও রান্না করতে হয়, রান্না যদি না থাকতো তাহলে মনে হয় যে আমি সব কাজ একদম রিল্যাক্স মুডে শেষ করতে পারতাম, কিন্তু এই রান্না শেষ করতে করতে অর্ধেক টায়ার্ড হয়ে যাই, তারপর বাকি কাজগুলো আমার আর তেমন করে করা হয়ে উঠছে না। তো যাই হোক,
আমি হচ্ছে বেডরুমের জন্য নতুন ফার্নিচার বানাতে দিয়েছি আর সেটা আমাকে আজকে দিবে। আমি গত 1 মাস 5 দিন ধরে ওয়েট করছি আমার বেডরুমের ফার্নিচারগুলোর জন্য। মানে এর আগে হচ্ছে এত টাইম কখনোই নেয়নি, কিন্তু এবার এতগুলো টাইম কেন লাগলো আমি নিজেও বুঝে পারছি না। আর এবার কিন্তু আমি তেমন কোনো ডিজাইনও ইউজ করিনি ফার্নিচারে, জাস্ট সিম্পল ডিজাইন দিয়েছি। তো যাই হোক, অনেক বেশি এক্সাইটেডও হয়েছিলাম, তাই ভাবলাম যে ঝটপট তেমন স্পেশাল কোনো কিছু না রান্না করে সিম্পল কিছু রান্না করি। তো এখানে হচ্ছে আমি চটজলদি করে যে ধুন্দল দিয়ে ডাল সেটা রান্না করছি। এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো মনে হয় যে সবজিও খাওয়া হচ্ছে, প্রোটিনও খাওয়া হচ্ছে, তো আর কি লাগে, একবারে রান্না করে ফেলি আর কি। সেই সাথে কিছু ফ্রোজেন কাবাব ছিল, সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর গতকালকে গরুর মাংস দিয়ে আলু রান্না করেছিলাম, সেটা আছে, তো এগুলো দিয়ে আজকে হয়ে যাবে। ফাইনালি আমার ফার্নিচারগুলো এসেছে, তবে আনফর্চুনেটলি এবারের ফার্নিচারগুলো আমার মনের মতো হয়নি। মনের মতো হয়নি বলতে যে আমি যেমন ডিজাইন দিয়েছিলাম নিঃসন্দেহে ঠিক সেম টু সেমই বানিয়েছে, কিন্তু কালারটা একটু প্রবলেম হয়ে গিয়েছে। আমি অ্যাশ কালারের মধ্যে বলেছিলাম, যে ডিজাইনটা দিয়েছি আপনারা একটু পরেই দেখতে পারবেন, বলেছিলাম অ্যাশ কালারের মধ্যেই হচ্ছে একটু ডার্ক করে দেওয়ার জন্য। একটা এই যে ব্ল্যাক কালারের যে লাইন দেখতে পাচ্ছেন আলমিরার মধ্যে, এটাকে আমি বলেছিলাম অ্যাশ কালারের মধ্যে একটু ডার্ক করে দিবে আর কি, হালকা যেন একটু বোঝা যায়। তো মিস্ত্রি ভেবেছে যে আমি হয়তোবা অনেক বেশি ফুটিয়ে তুলতে চেয়েছি ডিজাইনটা, এর জন্য হচ্ছে একদম ডিরেক্ট ব্ল্যাক কালার দিয়ে দিয়েছে, যেটা কিনা দেখতে আমার ভালো লাগছে না। তারপরেও আলমিরার মধ্যে এই বর্ডারটা একটু ভালো লাগছে, কিন্তু যে ড্রেসিং টেবিলের মধ্যে বর্ডারটা দিয়েছে সেটা আমার কাছে অনেক বেশি হিবিজিবি লাগছে। এই যে দেখেন, যেহেতু ড্রয়ারগুলো একটু ছোট ছোট, তো পরপর ব্ল্যাক কালার হওয়ার কারণে না কেমন যেন আমার কাছে মানে হিবিজিবি, আমার কাছে ভালো লাগছে না পার্সোনালি। তো আমি এটা অ্যাকচুয়ালি চাইনি। তো ভিডিও দেখার পর যখন আমি ভাইয়াটাকে বললাম, তো মিথ্যা কথা বলে লাভ নেই, ভাইয়াটা আমাকে বলেছিল যে তাহলে কালারটা তুলে ফেলি, আপনার যেহেতু ভালো লাগছে না। কিন্তু আমি পরে না করলাম, কারণ 1 মাস 5 দিন হয়ে গিয়েছে আমি এই মানে জাস্ট 2টা জিনিস বানাতে দিয়েছি। আর এখন যদি কালার চেঞ্জ করার কথা বলবো, দেখা যাবে আরও অনেক বেশি টাইম নেবে। আর আমার বেডরুমগুলোর অবস্থা তো দেখতেই পারছেন। আমার সেকেন্ড বেডরুমে হচ্ছে মানে একটা ওয়ার্ড্রপ ছিল, সেটা আমি 15 দিন আগেই খালি করে ফেলেছি, মানে সেল করে দিয়েছি। আমি ভাবিনি যে এত টাইম লাগবে। তারপর হচ্ছে গিয়ে মানে আবার গতকালকে আলমিরাটা খালি করেছি। তো সব কিছু মিলিয়ে ঘরের অবস্থা এত খারাপ, আমি যে বাইরে গিয়ে মানে বাইরে যাওয়ার সময় কোনো একটা ড্রেস পরবো সেটারও কোনো অপশন নেই, সব কিছু বস্তাবন্দি করে রেখেছিলাম। তো এর জন্য আমি ভাবলাম যে না থাক, যেমন আছে তেমনই পাঠিয়ে দেন, আমার আর লেট করে লাভ নেই। তো এর জন্য হচ্ছে পারফেক্টলি আমার মনের মতো হয়নি। তারপর হচ্ছে যে ডোরগুলো আছে, যেহেতু আমি স্লাইড ডোর দিয়েছি, সেগুলো হচ্ছে একদম উপর দিয়ে ফাঁকা থেকে গিয়েছে। মানে তেলাপোকা যদি থাকে নিঃসন্দেহে আলমিরার ভিতর তেলাপোকা ঢুকবে। তো এর মানে সব কিছু মিলিয়ে আর কি মনটা একটু খারাপ। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আমি আমার কিচেনের জন্য ছোট্ট একটা ক্যাবিনেটের মতো বানাতে দিয়েছিলাম। তো যেই জায়গার মধ্যে আমি রাখবো ভেবে যেই মেজারমেন্টটা দিয়েছি সেটার চাইতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো এখন ওই জায়গাতে রাখতে পেরেছি ঠিকই, কিন্তু রাখার পর আমার কাজ করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে অন্য একটা ব্লগে আপনাদেরকে দেখাবো পরে। তো আমি হচ্ছে যে মেজারমেন্ট দিয়েছি সেই মেজারমেন্টে কোনোভাবেই মানে ভালো মতো হচ্ছিল না। তো ভাইয়াটা আমাকে বলছিল, তো আমি পরে 1 ইঞ্চি বললাম যে বাড়ান, তো 1 ইঞ্চির জায়গায় দেখা গিয়েছে আমাকে 4 ইঞ্চি বাড়িয়ে দিয়েছে। আর আমি হচ্ছে মানে তাদের ফ্যাক্টরিতে গিয়ে এই ছোট জিনিসটা দেখিও নি, কিচেনের জন্য যেটা দেখলে হয়তো বা বলতাম যে না এটা আমার হবে না, অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, কি আর করার, একটা জিনিস দিয়ে তো আর সারা জীবন যাবে না। আর এম হচ্ছে আমাকে সেটাই সান্ত্বনা দিচ্ছে, বলে কি আবার টাকা জমাও, পরে আবার মনের মতো করে বানায়ও। মানে কিন্তু আমার যে ডাইনিংয়ের যে ক্যাবিনেটটা আছে সেইটা এত পারফেক্ট বানিয়ে দিয়েছে, মানে কি বলবো, আমি আপনাদেরকে তো বলেছিলাম যে আমার একদম পারফেক্ট জিনিস বানিয়ে দিয়েছিল, কিন্তু এইবার কেন এরকম হলো কিংবা কেন করলো আমি আসলেই বুঝতে পারলাম না। তবে নিঃসন্দেহে আলমিরা আর ড্রেসিং টেবিল খুবই হেভি করে বানিয়ে দিয়েছে। আপনারা ভিডিওতে দেখতেই পেরেছেন যে 3জন 4জন মিলে আমার আলমিরাটা নিয়ে এসেছে। আর অত বড় আলমিরা তাও কিন্তু না, মাত্র 4 ফিটের একটা আলমিরা বানিয়েছি আমি।
আর মানে সিঁড়ি দিয়ে যখন উঠাচ্ছিল তখনও আমি দেখছিলাম যে একটু একটু করে তারা উঠছে আর রেস্ট নিচ্ছে, এরকম করে নিয়ে এসেছে। বাট একটু যদি মানে আরেকটু কেয়ার করে বানাতো তাহলে হয়তো বা সব কিছু পারফেক্টলি হয়ে যেত। এখন কি আর করার। আচ্ছা, আমি এখন হচ্ছে চিকপিস চাট বানাবো। তো এর জন্য এখানে আমি ক্যানের যে চিকপিসগুলো পাওয়া যায় সেইটা নিয়েছি। এটা কিন্তু আর বয়েল করতে হয় না, সবকিছু রেডি করাই থাকে। সিদ্ধ ডিম, সিদ্ধ আলু, তারপর হচ্ছে এখানে শসা, গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়েছি। আচ্ছা, আমি যে এখন চানা চাটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে আমার বেশ কিছুদিন আগে রেকর্ড করা। তো শেয়ার করব করে আর করা হয়ে উঠছিল না, তো ভাবলাম যে না আজকেই করে দেই। আর আমার হচ্ছে যখন মানে চানা চাট খেতে ইচ্ছে করে তো আমি এভাবে ফাঁকিবাজি ওয়েতে চানা চাট বানিয়ে নেই, কারণ আমাদের আশেপাশে তো আর চানা চাটটা সহজে পাওয়া যায় না। তো আমি কি কি নিয়েছি সেটা তো বলেছি, এখন বাকি যা দিচ্ছি সেগুলো আপনাদেরকে বলে দেই। দিয়েছি হচ্ছে টক দই, তারপর চাট মশলা, সামান্য গোলমরিচ, নর্মাল লবণ, বিট লবণ, সেই সাথে সামান্য চিলি ফ্লেক্স, তারপর হচ্ছে দিয়েছি যে কি বলে সেটাকে তেঁতুলের সস। তো আপনাদের কাছে যদি তেঁতুলের সসটা না থাকে তো নর্মাল তেঁতুলটাকে যেভাবে আপনারা যে চটপটি কিংবা ফুচকার জন্য রেডি করেন মার বের করে ওই রকম করেও অ্যাড করতে পারেন। তো এটা সবাই জানে, তারপরে একটু করে বলে দিলাম। তো এখন সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশানোর পর আমার কাছে মনে হয়েছে যে আরেকটু হচ্ছে যে টক দই কিংবা মানে তেঁতুলের সস যেটা আছে সেটা মিক্স করলে হয়তো বা গ্রেভিনেসটা একটু ভালো হতো, তখন খেতে আর একটু টেস্ট হতো। তো যাই হোক, আর হচ্ছে এটা মিক্স করার শেষে আমি উপরে দিয়ে দিব কিছু নিমকি। তো আপনাদের কাছে যদি নিমকি না থাকে আপনারা যে কোনো মশলা যে চিপস আছে সেগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, আমি কিন্তু চিনিও অ্যাড করেছিলাম, তো সেটা মানে বলতে ভুলে গিয়েছিলাম, এখন বলে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন। তো এখন হচ্ছে আমি আমার ঘরের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। আর এই টুকিটাকি কাজগুলো করলেও ঘরের যে কি অবস্থা মানে কি বলবো, এগুলোকে আমার আস্তে আস্তে করে গুছিয়ে নিতে হবে। আচ্ছা, একজন আপু আমার কাছে ভ্যাকুয়াম ক্লিনারের মডেল নাম্বারটা জানতে চাচ্ছিলেন। আসলে কষ্টের কথা কি বলবো আপু, আমার ভ্যাকুয়াম ক্লিনারটাই নষ্ট হয়ে গিয়েছে। সেদিন বের করে আমি টানা 2 দিন চার্জ দিয়েছি কিন্তু কোনোভাবেই মানে কাজ হচ্ছে না। আসলে দোষটা হচ্ছে আমার নিজেরই, কারণ আমি যখন এটা দরকার পড়ে বের করি চার্জ দেই, আর দরকার না হলে চার্জ দেই না। তো ব্যাটারি চালিত জিনিস তো আর এভাবে ইউজ করলে চলে না, রেগুলার একটা মেনটেনের উপর থাকতে হয়। তো আমি হচ্ছে সিঙ্গার শোরুমে কন্ট্যাক্ট করব ব্যাটারিটার জন্য, যদি ইজি টু ওয়ে হয় পাওয়া তখন আমি আপনাকে মডেল নাম্বারটা দিব। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।